প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করল মার্কিন কংগ্রেস। ট্রাম্পকে হত্যার হুমকি রুহানির, যা বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানির সঙ্গে করোনার ভ্যাকসিন তৈরি করতে চায় তুরস্ক। ফিলিস্তিনে ফের জাতীয় সংলাপ শুরুর চেষ্টা চলছে বলল হামাস। ইউরেনিয়ামের মজুদ 20 গুণ বাড়াতে চায় ইরান, বলছে জাতিসংঘ। আফগানিস্তানে আবারও গুলি করে সাংবাদিক হত্যা। সীমান্ত নিয়ে ফের ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চায় চীন। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানতে পারে ইসরায়েলে। এবং সর্বশেষ থাকছে মার্কিন ঝুঁকিপূর্ণ সামরিক তৎপরতার বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি, জাতিসংঘের চিঠি। এ নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। ইরান বলেছে বিদেশি সামরিক ও রাজনৈতিক নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের নিজস্ব কর্ম। ওয়াশিংটন ও তেল আবিবের এই কাজকে যেভাবে শিল্পে পরিণত করেছে, অন্য কোনো দেশের পক্ষে তা সম্ভব হয়নি। মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস বৃহস্পতিবার দাবি করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার হুমকি দিয়েছেন। পত্রিকাটি এমন সময়ে দাবি করে যখন প্রেসিডেন্ট রুহানি বৃহস্পতিবারই এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে ইরাকের সাবেক শাসক সাদ্দামের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলছিলেন, সাদ্দাম ইরানের বিরুদ্ধে 8 বছরের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, পরে তার সরকারের পতন হয়। অন্যদিকে ট্রাম্প গত 3 বছর ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়েছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তার প্রশাসনেরও পতন ঘটে যাচ্ছে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, ট্রাম্প যেসব অপরাধ ও জুলুম করেছেন তার ফলে ইতিহাসে তার নাম অপমানিত ও লাঞ্ছিতদের সারিতে স্থান পাবে। ইরাকের সাবেক শাসক সাদ্দাম ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট রুহানির ভাষায় পরিণতিতে দুজনের মধ্যে মিল রয়েছে। প্রেসিডেন্ট রুহানি এই বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপনের জন্য ওয়াশিংটন টাইমসের কঠোর সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এক টুইটার বার্তায় বলেছেন, বিদেশি নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা মার্কিন ইসরায়েলি বাণিজ্য ইরানের নয়। তিনি আরও বলেন, সাংবাদিকতার নীতি নৈতিকতার প্রশ্নে ওয়াশিংটন টাইমসের এর চেয়ে বেশি পরিপক্কতার প্রদর্শন করা উচিত ছিল, কিন্তু বানোয়াট খবর প্রকাশ করে পত্রিকাটির অভ্যাসে পরিণত হয়েছে এবং এটি এর আগেও ইরান সম্পর্কে ভুয়া খবর প্রকাশ করেছে। প্রতিরক্ষা ব্যয় বরাদ্দ প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করেছে দেশটির কংগ্রেস। ট্রাম্পের শাসনামলে এমন ঘটনাই প্রথম ঘটল। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেট নতুন বছরের প্রথম দিনে এক বিরল অধিবেশনের আয়োজন করে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করার সিদ্ধান্ত নেয়। এর আগে প্রতিনিধি পরিষদেও একই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছরের জন্য প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটে ব্যয় ধরা হয়েছে $740 বিলিয়ন। দায়িত্ব ছাড়ার মাত্র কয়েক সপ্তাহ দূরে থাকা ট্রাম্প প্রস্তাবটির নির্দিষ্ট কিছু ধরাতে আপত্তি তুলেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে, সামরিক বাজেট বিলের পর এবার প্রতিরক্ষা বিলেও ভেটো দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মাসেই $740 বিলিয়ন এই বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছে কংগ্রেস। ট্রাম্প বলেছেন, এই বিলটি আসলে রাশিয়া ও চীনের জন্য একটি উপহার। এটি আইনে পরিণত হলে শুধু অন্যায় হবে না, বরং এটি হবে অসাংবিধানিক। যদিও সংবিধানের আলোকে নিজের এমন দাবির কোনো ব্যাখ্যা দেননি তিনি। আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউস ছাড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তার আগে একাধিক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ শিবিরের বক্তব্য, সামরিক বিলে ভেটো না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রেসিডেন্টের পরামর্শদাতারা, কারণ বিলটি কংগ্রেসে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়েছিল। নিয়ম হলো, কংগ্রেসে বিল পাশ হওয়ার পর তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রেসিডেন্ট কোনো কারণে অনুমোদন না দিলে তা ফিরে আসে কংগ্রেসে। এরপর পার্লামেন্টের 2 কক্ষে বিলটি 2/3 ভোট পেলে প্রেসিডেন্টের অনুমোদন ছাড়াই তা আইন হয়ে যায়। এই বিলটির ক্ষেত্রে তেমনটাই ঘটার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির সিনেটররাও বিলটির পক্ষে ভোট দিয়েছেন। ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে আবার জাতীয় সংলাপ শুরুর জন্য প্রচেষ্টা শুরু হয়েছে। এ ধরনের সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা, বলছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সফলতা আনতে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় সংলাপ শুরুর নানামুখী চেষ্টা চলছে এবং ফাতাহ আন্দোলন সহ কয়েকটি সংগঠনের সঙ্গে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে যোগাযোগ করা হয়েছে। ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক শক্তি সংগঠনের যাতে অংশীদারিত্ব এবং জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয় সেজন্য প্রচেষ্টা চলছে।
এগুলো অর্জনের জন্য অবশ্যই ফিলিস্তিনি জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে এবং এজন্য অবাধ এবং স্বচ্ছ নির্বাচন প্রয়োজন। এর আগে গত সেপ্টেম্বর মাসে হামাস প্রধান ইসমাইল হানিয়া জোরালোভাবে ফিলিস্তিনের বিভিন্ন দল উপদলের মধ্যকার মতভেদ ভুলে আমেরিকা, ইহুদিবাদী ইসরায়েল, বিশ্বাসঘাতক আরব সরকারগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। 2006 সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে গাজা ভিত্তিক সংগঠন হামাস ভূমিধস বিজয় লাভ করে, কিন্তু আন্তর্জাতিক নানামুখী চাপের মুখে নতি স্বীকার করে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস সেই সরকার ভেঙে দেন। তারপর ফিলিস্তিনি ভূখণ্ডে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আফগানিস্তানে আবারও গুলি করে বিসমিল্লাহ আদেল আইমাক নামে একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে দেশটির ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহ শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ নিয়ে দেশটিতে গত 2 মাসে 5 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তবে এখনও কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি। নিহত বিসমিল্লাহ আদেল আইমাক ছিলেন সাদাই ঘোর রেডিওর প্রধান সম্পাদক। তিনি আফগানিস্তানের সংবাদ জগতে পরিচিতি মুখ। বেশ কয়েক বছর ধরে তিনি মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী কয়েক মাস আগেও বিসমিল্লাহ আদেল আইমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। ঘোর প্রদেশের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানিশ রয়টার্সকে জানিয়েছেন, বিসমিল্লাহ আদেল আইমাক 2015 সাল থেকে সাদাই ঘোর রেডিওতে কাজ করা শুরু করেন। পরে তিনি প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আদেল আইমাক হত্যার ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আফগান সরকার স্বাধীন মত প্রকাশে বিশ্বাস করে। এ ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ। তবে তালিবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে। জার্মানির সঙ্গে করোনার ভ্যাকসিন তৈরি করতে প্রস্তাব পাঠিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, জার্মানির সঙ্গে তুরস্কের যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। শুক্রবার ইস্তাম্বুল এক অনুষ্ঠানে তিনি বলেন, যৌথ ভ্যাকসিন উৎপাদন নিয়ে জার্মানির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। এরদোয়ান বলেন, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিল অব তুর্কি এ বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। গত সপ্তাহে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তুরস্ক ও জার্মান কোম্পানি বায়োনটেকের সঙ্গে প্রাথমিক চুক্তি হয়েছে। তাতে 2021 সালের প্রথমেই ফাইজার বায়োনটেকের 5,50,000 টিকা পাঠানোর কথা রয়েছে। গত বছরের শুরু থেকে উত্তেজনা চলছে ভারত চীন সীমান্তে। দুই দেশের সেনা কর্মকর্তারা বৈঠকে বসছেন 8 দফা, তবে তাতে বিশেষ কোনো সুরাহা আসেনি। এই শীতেও লাদাখ সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন রেখেছে ভারত ও চীন। এমন পরিস্থিতিতে আবারও চীন জানিয়েছে দুই দেশের সেনা কমান্ডাররা যাতে নবমবারের মতো আলোচনায় বসতে পারেন সেজন্য কথাবার্তা চলছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তান কেফেই জানান, দুই দেশই যাতে সেনা সরিয়ে আনতে পারে সেজন্য চেষ্টা হচ্ছে। তার মতে লাদাখ সীমান্তে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চীনের সেনাবাহিনী এবং কূটনৈতিক স্তরে ভারতের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বেইজিং। চীনের আশা ভারতও কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছে তা মেনে চলবে। গত 18 ডিসেম্বর ভারত ও চীনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক হয়। দুপক্ষ একমত হয় সীমান্তে মোতায়েন করা সেনা সরিয়ে আনা হবে। সেজন্য দুই দেশের সেনাবাহিনীর স্তরে আলোচনা হবে শিগগিরই। লাদাখ সীমান্ত উত্তেজনার মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত 19 ডিসেম্বর সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলের জন্য নতুন সেনা কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। লাদাখে ভারত সীমান্তে মোতায়েন চীনা সেনারাই তারই অধীনে। ডিসেম্বরের মাঝামাঝিতে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, চীন সীমান্তে 15 দিন তীব্র যুদ্ধ চালানোর জন্য অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ জমা করছে ভারতীয় সেনা। এর আগে চীন এবং পাকিস্তানের সঙ্গে দুটি ফ্রন্টে যুদ্ধ চালানোর জন্য 10 দিনের উপযোগী অস্ত্র এবং গোলাবারুদ জড়ো করেছিল ভারত। চীন সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে ভারত সরকার 50,000 কোটি রুপির অস্ত্র এবং যুদ্ধের অন্যান্য সরঞ্জাম কিনতে পারে। ইউরেনিয়ামের মজুদ 20 গুণ বাড়াতে যাচ্ছে ইরান। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা এই ঘটনাকে এখন পর্যন্ত আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এখন পর্যন্ত ইউরেনিয়ামের মজুদ 12 গুণের বেশি বৃদ্ধি করেছে ইরান। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ইরানের ইউরেনিয়ামের মজুদের পরিমাণ প্রায় 2,443 কেজি। মূলত পারমাণবিক বোমা তৈরিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। তবে ইরান সবসময় দাবি করে আসছে যে তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
ইরান তাদের ইউরেনিয়াম মজুতের আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আইএএ। 2015 সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তি অনুযায়ী ইরানকে ইউরেনিয়ামের মজুতের পরিমাণ 4% কম রাখতে হবে। দেশটির 3.67% ইরান ইউরেনিয়াম মজুত থাকার কথা থাকলেও এর চেয়ে অনেক বাড়ানো হয়েছে। চুক্তির বাইরে পরমাণুর মজুত বাড়িয়েই চলছে দেশটি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে। এছাড়া ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল এবং দেশটির আশপাশ এলাকায় 6.5 মাত্রার ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত আনতে পারে বলে দেশটির বিশেষজ্ঞরা দাবি করেছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একদল বিশেষজ্ঞ সম্প্রতি একটি গবেষণায় প্রতিবেদন এই তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়, ভয়াবহ এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে। ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল সায়েন্টিফিক ড্রিলিং প্রোগ্রাম এবং সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। 2010 সালে মৃত সাগরের খনন কাজ চালায় এই গবেষক দল। এ সময় তারা সমুদ্রতলের ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে 2,20,000 বছরের ভূমিকম্পের ইতিহাস জানার চেষ্টা করে। বিশেষজ্ঞ দলের প্রধান তেল আবিব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর স্যামুয়েল ম্যারকো বলেন, এ অঞ্চলে 130 থেকে 150 বছর পর পর বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এ হিসেবে বড় একটি ভূমিকম্প খুব শিগগিরই ইসরায়েল এবং আশপাশ এলাকায় আঘাত হানতে পারে বলে তাদের গবেষণা উঠে আসে। পারস্য উপসাগরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপদসংকুল সামরিক তৎপরতা এবং উস্কানির বিরুদ্ধে সতর্ক করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের কাছে ওই চিঠি হস্তান্তর করেছেন। মার্কিন সামরিক বাহিনী সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগর এবং ওমান সাগরে যে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে, চিঠিতে তার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য অঞ্চলের উন্নত মানের এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি আমেরিকা দীর্ঘপাল্লার B-52 বোমারু বিমান পাঠিয়ে নানামুখী উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। এই ধরনের কর্মকাণ্ড যদি এখনই নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে সেটি ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে যাবে এবং আঞ্চলিক মারাত্মক উত্তেজনা সৃষ্টি হবে, যার পরিণতি ও দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে আমেরিকাকে বহন করতে হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে, ইরান তার জনগণ নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যে কোনো ধরনের ঝুঁকি এবং শক্তি ব্যবহারের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ বলেও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ একই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন, ইরান কারোর সাথে যুদ্ধ চায় না, তবে আমরা প্রকাশ্যে এবং সরাসরি আমাদের জনগণ নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করব। বিশ্বের কোনো সামরিক শক্তিকেই ভয় করে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ডসের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি পারস্য উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধির জেরে মন্তব্য করেছেন। মার্কিন বাহিনীকে ইঙ্গিত করে হোসেন সালামি বলেছেন, ইরান বিশ্বে যে কোনো পারশক্তিকেই মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত। জেনারেল কাসেম সুলেমানির প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে বিপ্লবী গার্ডসের কমান্ডার এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে 41 বছর ধরে আমাদের স্বাধীনতা শক্ত হাতে আঁকড়ে আছে। এদিকে মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান বলেছে বিদেশি সামরিক এবং রাজনৈতিক নেতাদের কাপুরুষোচিতভাবে হত্যা করা আমেরিকা এবং ইহুদিবাদীদের নিজস্ব কর্ম। ওয়াশিংটন ও তেল আবিব এই কাজকে যেভাবে শিল্পে পরিণত করেছে, অন্য কোনো দেশের পক্ষে তা সম্ভব নয়। পত্রিকাটি এমন সময়ে দাবি করে যখন প্রেসিডেন্ট রুহানি